আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিমিয়াম ফোরেস ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। পিসিএস প্রিলির ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিপারেশনটা ইন্টারেস্টিং থাকে। কিছু পার্ট থাকে ফিক্সড, কিছু পার্ট একদম নতুন করে পড়তে হয়। কারণ সবচেয়ে বেশি ডাইনামিক সাবজেক্ট কিন্তু এটাই। আন্তর্জাতিক ঘটনার সাথে সাথে টপিকের রিলেভেন্স অনেক কিছুই থাকে। তো আমাদেরকেও সেভাবে আপডেট করেই পড়তে হয়। তবে আমরা জানি যে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলীর রিসেন্ট জিকে নামে আলাদা অংশ রয়েছে আমাদের। এই কোর্সেও রয়েছে, আবার আলাদা করে বাইরের স্টুডেন্টও রিসেন্ট জিকে কোর্সে ভর্তি হচ্ছে বা হতে পারবেন। সামনে 2 দিন পরেই ক্লাস আছে, আপনারা জানেন। তো একদম পরিপূর্ণভাবে যেটা রিসেন্ট জিকের সাথে সম্পর্কিত সেই অংশটুকু এখানে আসলে বাদ রাখা হয়েছে। তারপরেও রিসেন্টের সাপেক্ষে যে মৌলিক তথ্যগুলো তৈরি হয়, সেই মৌলিক তথ্যগুলো এখানে আবার নতুন করে আপডেট করা হয়েছে এবং সেটা অ্যানালাইসিস করেই করা হয়েছে। এর আগে আপনারা অ্যানালাইসিসের অনেকগুলো ভিডিও দেখেছেন। আন্তর্জাতিক অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করবো একসময়। কিন্তু ওই অ্যানালাইসিস যেটা আমি করেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা যেটা ফ্রিতে শেয়ার করে থাকি ওইটা। তো ওই অ্যানালাইসিসটার ইনপুট আমার আজকে ক্লাসের মধ্যে পরিপূর্ণ রয়েছে। এটা কোন কোন জায়গায় আমি নতুন করে অ্যাড করেছি সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আন্তর্জাতিক বিষয়গুলির প্রিপারেশনের ক্ষেত্রে শর্টকাট কিছু ওয়েও আছে। কিছু শর্টকাট ওয়ের মধ্যে একটা হলো যে যদি আপনি আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এই অধ্যায়টা পড়েন, আর জাতিসংঘ থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো রয়েছে এই দুইটা টপিক যদি পড়ে ফেলেন, দুইটা অধ্যায় যদি পড়ে ফেলেন, আর সাম্প্রতিক অংশ যদি ভালো করে পড়েন, ভালো করে পড়া বলতে বোঝাচ্ছি যে সাম্প্রতিক তথ্য রিলেটেড। দেখা যাবে যে আপনি যদি এখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্কে আপনি জানেন যে সাম্প্রতিক তোলপাড় ঘটছে, তাহলে আপনাকে কিন্তু এই এর সাপেক্ষে প্রিভিয়াস যে ভূ রাজনীতি রিলেটেড যেগুলো ছিল, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ যেগুলো ছিল, বিভিন্ন দেশের সরকার প্রধানকে তুলে নিয়ে আসার যে ইতিহাস, মানে ব্যাকগ্রাউন্ডে যে যে বিষয়গুলো পড়তে হয়, অর্থাৎ সাম্প্রতিক জিনিসটা অনেক ভালো করে যদি পড়া হয়, তাহলে এখান থেকে আরো কিন্তু কিছু প্রশ্ন কমন পাওয়া যাবে। দেখা যায় পরিবেশ থেকে আপনি যদি এখানে চার চার কমন পান, বা মানে 5-এর মধ্যে 4 এরকম হয়, সংস্থা থেকেও যদি এরকম হয় যে ভালো নাম্বার পান, তারপরে দেখা যাবে সাম্প্রতিক রিলেটেড এবং এই রিলেভেন্সি থেকে আপনি সব মিলায় কিন্তু ওই আন্তর্জাতিক বিষয়গুলি আগে 20 ছিল, এখন হচ্ছে 25। আগে 20-এ যেখানে ধরেন 10 থেকে 12 নম্বরের মতো একটা কমন থাকার সম্ভাবনা ছিল এই 3টা টপিক পড়লেই, সেটা ডেফিনেটলি এবার যেহেতু প্রশ্ন সংখ্যাটা বাড়বে, তো ডেফিনেটলি এটার সম্ভাবনাটা 14, 15, 16 এরকম হইতে পারে, যদি জাস্ট এই 3টা টপিকের দিকে আপনার ফোকাস দেন। 3টা টপিক দিকে ফোকাস দেওয়া কি আবার এই আজকের ক্লাসের মধ্যে পরিবেশ সংস্থা নিয়ে যা পড়াবো এই জিনিসগুলোই আমি সবার আগে এই জন্য রেখেছি, পরিবেশ এবং এরপরে সংস্থা রেখেছি। তারপরে শুরু হয়েছে আমাদের বিশ্ব সভ্যতার ইতিহাস, বিভিন্ন মহাদেশ কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে। আর কিছু বিষয় আছে যে সাম্প্রতিকের অংশ তো আমরা রিসেন্ট জিকেতে পড়বো, কিন্তু সাম্প্রতিকের যে বেসমেন্ট গুলো আছে কিছু কিছু জায়গায় বর্তমানে আলোচিত যে ইস্যুগুলো রয়েছে, সাউন্ড মনে হয় শুনতে পারেননি, কেউ কিছু জানানো নেই। ওকে, তো আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিমিয়াম ফোরেস কোর্সে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম শুরুর অংশে, যেটুকু আপনারা সাউন্ড পাননি, সেটা হলো আন্তর্জাতিক বিষয়াবলীর যে আমাদের প্রস্তুতির জায়গা রয়েছে, এটা তো আমাদের সিলেবাস অনুসারে অনেক বেশি, কয়েকটা চ্যাপ্টার দেওয়া আছে এবং এখন নাম্বার আগে 20 ছিল, এখন 25 করা হয়েছে। এবং প্রত্যেক বছরই আমরা জানি আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমাদের এক্সট্রা কিছু তথ্য পড়তে হয়।
কিছু ফিক্স জায়গা থাকে, কিছু এক্সট্রা তথ্য পড়তে হয়। আবার এখানে আগের যে 20 মার্ক ছিল এখন 25 মার্ক, এই জায়গা থেকে আমরা দেখি যে আপনি যদি সব পড়তে যান, তাহলে এটা শেষও করতে পারবেন না। আবার অনেকে আছে যে শুরু থেকে আন্তর্জাতিক বিষয়গুলি সবাই পড়ে না, শেষের জন্যই কিন্তু বাঁচায় রাখে। তো শেষের জন্য যদি বাঁচায় রাখেন, অনেকে আছে যে আন্তর্জাতিক বিষয়গুলি আগে থেকে কিছু কিছু পড়তে ইন্টারেস্টেড থাকেন, তারা একটু পড়ে নেন, কিন্তু বাদ বাকি অনেকেই আছে যে এই দিকে আসলে অতটা মনোযোগ দিতে চান না। অনেকের ভয়েরও কারণ থাকে, যেরকম ভাবে ম্যাথ ইংলিশে ভয় পায়, সাথে সাথে এটারও একটা ভয়ের কারণ কিন্তু থেকে যায়। তো সেই জায়গা থেকে যদি বলা যায় যে একদম যারা কম পড়তে চায় তাদের জন্য দুইটা টপিক ভালো করে পড়া যেতে পারে। সেটা একটা পরিবেশ রিলেটেড, যেটা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি, এটা। আর সংস্থা রিলেটেড গুরুত্বপূর্ণ সংস্থা যদি কেউ পড়ে ফেলে, তাহলে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে যা প্রশ্ন কমন পাওয়ার, হুম, তার অর্ধেক প্রশ্ন কিন্তু এই দুটো অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। কমন পাওয়ার আমি বলছি যে 25টার মধ্যে অর্ধেক পাবে না। কমন পাওয়ার যে বিষয়গুলো থাকে, ধরেন আপনি 25টার মধ্যে যদি 16টা প্রশ্ন কমন পান, তাহলে 8টা প্রশ্ন এখান থেকে কমন পাবেন এই দুইটা অধ্যায় থেকে। আর যে বিষয়টা থাকলো, যেহেতু পড়া আমরা কমাবো, যদি কমাইতে চাই, আর একটা বিষয় হলো সাম্প্রতিক অংশ যদি কেউ আমরা পড়তে চাই। সাম্প্রতিক অংশে পড়তে গেলে এটা ভালো করে পড়তে হবে। রিসেন্ট যে তথ্য আছে, এমন অনেক আছে না যে তোমরা বেসিক পড়াটা পড়ো বলে, তাই না? সাম্প্রতিক পড়ার দরকার নেই, ওই সাম্প্রতিকের 4-5 মার্কের জন্য এত কষ্ট করার দরকার নেই, এই কথা বলে না? যেভাবে আপনারা আরএসআই কোর্সে ভর্তি হওয়ার আগে যেভাবে বলতেন যে বিগত সালের প্রশ্ন পড়ে কখনো 50% প্রশ্ন কমন পাওয়া যাবে না, তো কোর্সের মধ্যে ঢুকলে তখন বুঝতে পারবেন। কারণ প্রশ্ন তো আছে বিগত সালের প্রশ্ন, কিন্তু পড়তে হবে কিভাবে এটাই তো মানুষ জানে না। জানলে না কমন আসবে কিভাবে এটা বুঝবে। ঠিক একইভাবে সাম্প্রতিক থেকে কিভাবে বেশি প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলো কমন ফেলা যায় সেটাও তো জানতে হবে। সাম্প্রতিক মানে টু দা পয়েন্টে একদম রিসেন্ট ঘটনা আসতে হবে, ব্যাপারটা এরকম না। সাম্প্রতিক অংশ বলতে এর ব্যাকগ্রাউন্ডটাও জানতে হবে। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যায়, এই ঘটনা, এই ধরনের ঘটনা আমেরিকার ইতিহাসে প্রথম না। ডেল্টা ফোর্সের এই কাজ এটা প্রথম না। তাহলে এর ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। রিসেন্ট হয়তো বা আপনি এই অংশটুকু পড়েছেন, এর ব্যাকগ্রাউন্ডে যে যদি তথ্যগুলো পড়েন, পূর্বের ইতিহাস পড়েন, তাহলে ওটা একটা বেসমেন্ট পায়। তার মানে সাম্প্রতিক সময়টাতে যে বিষয়গুলো আলোচিত হয়, যে সংস্থাগুলো আলোচিত হয়, যে আন্তর্জাতিক ইস্যুগুলো আলোচিত হয়, যে আন্তর্জাতিক মানে প্রেক্ষাপটে যে দেশগুলো আলোচিত হয়, এই দেশগুলোর ব্যাকগ্রাউন্ড থেকে কিছু প্রশ্ন আসে, কিছু ডিরেক্ট সাম্প্রতিক থেকে আসে, কিছু এই দেশগুলোর ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তাহলে সাম্প্রতিক অংশটুকু আমাদের ব্যাকগ্রাউন্ডের যে তথ্য, ফিক্সড যে তথ্যগুলো আছে, সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে, ওইটার আমাদের একটা গাইডলাইন হিসেবে ধরতে হবে। এখানে মোটামুটি আমাদের পুরো সিলেবাসটাই আলোচনা করা আছে। ডেফিনেটলি প্রত্যেকটা আমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পুরোটাই আলোচনা করা আছে, কিন্তু শুরুতে আমরা পরিবেশ এবং সংস্থাটাই আসলে পড়বো। পড়ার পরে তারপরে এরপরে শুরু হয়েছে, বৈশ্বিক ইতিহাস শুরু হয়েছে, মহাদেশ ভিত্তিক দেশগুলো শুরু হয়েছে, তারপরে অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু আছে। ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি, তারপরে যুদ্ধ, চুক্তি, সনদ, এগুলো শেষের দিকে আছে। কিন্তু ওই দিকেও নতুন কিছু টপিক অ্যাড হয়েছে। বিগত 3টা বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস ভিত্তিতে কিছু নতুন টপিক ইঙ্গিত করেছে, সেই টপিকগুলোতে আমরা টাচ করেছি। প্লাস সাম্প্রতিকের সাপেক্ষে যেগুলো মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা জানাটা একটু গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো কিছু জিনিস অ্যাড হয়েছে এখানে। তো আমরা দেখি। আর সাথে এটা একটু বলতে পারি যে এই কোর্সের সম্পর্কে সবটাই আপনার ধারণা আছে আশা করি। তো বিসিএস টোটাল এটার কিন্তু গতকাল লাইভ করেছি পুরো কোর্স প্ল্যান নিয়ে কিভাবে আগাবে, যেটা কিনা বিসিএস প্রিলি লিখিতের একটা পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স, যেটাতে শুধু কারেন্ট যে বিসিএস প্রার্থী তারাই ব্যবহার করতে পারবে না, আগামী 4-5 বছর পরেও যারা বিসিএস প্রিলি দিবে, মানে অনার্স ফার্স্ট ইয়ারে যারা, তারাও এই কোর্সে ভর্তি হতে পারবে। শুধু বিসিএস দেওয়া না, যারা কিনা অন্যান্য চাকরির পরীক্ষা দিবে তারাও এই কোর্সে নির্দিষ্ট সাবজেক্ট চুজ করে করে ভর্তি হতে পারবে, তার যে সাবজেক্ট প্রয়োজন। ওকে, আমরা দেখি আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতির মধ্যে একদম
পড়াশোনা অত ডিপে না, একদম সুপারফিশিয়ালি যে জায়গা থেকে প্রশ্নগুলো হয় আমরা জানি যে কমন কিছু জায়গা থেকে প্রশ্ন হয়, পরিবেশগত ইস্যু থেকে, আমরা সেগুলোতেই ফোকাস করবো, ওগুলোতে যেন কোনো ভুল না হয়। ঠিক আছে? তো পরিবেশ ইস্যু যেটা আছে, কার্বন ডাই অক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ আছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। সিরিয়ালে কিন্তু আছে, প্রথম হচ্ছে চীন, 2 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, 3-এ আছে ভারত। তো প্রথম দুইটা থেকেই সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? আর মাথা পিছু কথা যদি থাকবে, পার ক্যাপিটা যখন থাকে তখন অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু কোনো মাথা পিছু কথাটা নাই, সামগ্রিকভাবে বলা আছে। মাথা পিছু বলা যখন থাকবে তখন কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারীর মধ্যে শুরুতে পালাও, আর গ্রিন হাউস গ্যাসের কথা যদি বলে সামগ্রিকভাবে, আমরা জানি গ্রিন হাউস গ্যাসের একটা উপাদান কার্বন ডাই অক্সাইড, কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিন্তু ব্যাপারটা এরকম না যে পুরোটাই কার্বন ডাই অক্সাইড। তাহলে সেই দিক থেকে হচ্ছে কাতার। তো এই ফার্স্ট সেকেন্ড পজিশন আছে, তবে এই জায়গার কিছু ডাটা দেখা যায় যে কিছুদিন পর পর কিন্তু চেঞ্জ হয়। যেমন কিছুদিন আগেও কাতার এবং কুয়েত প্রায় একটা সময় ছিল যে প্রথম পজিশনের দিকেই কিন্তু ছিল। তো দেখা যায় যে আপনার এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি থাকে। আর এই জায়গাগুলোতে যদি প্রশ্ন আসে হয়তো বা আপডেটেড তথ্যটাই আসে, এখন বর্তমান অনুসারে এটি আপডেট আছে। সামনে যখন আপনারা কখন পড়তে যাবেন তখন আবার প্রত্যেকটা বিসিএস এর আগে একবার করে চেক করে নেবেন, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে? কারণ সারা জীবন তো আর একটা কোর্স করবেন না, প্রত্যেকটা বিসিএস এর জন্য তো আর ভর্তি হবেন না, প্রয়োজন তো নাই। একবার পড়া শেষ মানে একবার শেষ, পরের বিসিএস গুলো একা একাই দিতে হবে। ওকে, দেন আসেন পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দিবস। এখান থেকে প্রশ্ন আসে এবং এর ব্যাকগ্রাউন্ড থেকে এখন প্রশ্ন আসা শুরু করেছে। যেমন আমরা জানতাম বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। এই প্রশ্নটা প্রিভিয়াসলি কিন্তু বিভিন্ন সালেও এসেছে, কিন্তু গতবার যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে কি কারণে শুরু হয়েছিল, কোন ঘটনার প্রেক্ষিতে? তেল নিঃসরণের প্রেক্ষিতে, তেল নিঃসরণ দুর্ঘটনা হয়েছিল, তেল তেল দুর্ঘটনা হয়েছিল, তার প্রেক্ষিতে হয়েছিল। জাস্ট এটা আমি আলোচনা করলাম। এখন আমরা শুরু থেকে যাই। 2 ফেব্রুয়ারি হচ্ছে জলাভূমি দিবস। আমরা জানি যে রামসার কনভেনশন যেটা হয়েছে, কনভেনশন অন ওয়েটল্যান্ড, জলাভূমির উপরে, তো এই মানে 1971 সালে এই কনভেনশনটা হয়েছিল রামসাতে, ইরানের রামসারে, সেখানে হয়েছিল। তো ওখানে যেদিন রামসার কনভেনশনটা স্বাক্ষরিত হয়, আমরা জানি বাংলাদেশের রামসার সাইট আছে 2টা, আপনারা এটা জানেন। তো ওই দিন যেদিন এটা স্বাক্ষরিত হয় 2 ফেব্রুয়ারি, ওই দিনটাকেই মূলত বিশ্ব জলাভূমি দিবস বলা হচ্ছে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এখানে জানার জন্য, কারণ জলাভূমির সাথে ওয়েটল্যান্ড মানে কি জলাভূমি। তো এই সম্পর্কিত কনভেনশন কোনটা? রামসার কনভেনশন 71 সালে স্বাক্ষরিত হয়েছে, 2 ফেব্রুয়ারিতে স্বাক্ষর হওয়ার কারণে বিশ্ব জলাভূমি দিবস এটা। দেন আসেন 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ, মানে মার্চ মাসের পরপর 3 তারিখ বন, পানি, হাওয়া। মার্চের পরপর 3 তারিখ 21, 22, 23 মার্চ, 21, 22, 23 বন, পানি, হাওয়া, এই তিনটা হচ্ছে দিবস। তাহলে বন দিবস, পানি দিবস আর হাওয়া দিবস মার্চ মাসের 21, 22, 23। সিরিয়ালটা মনে রাখলে আপনারা এটা অ্যান্সার করতে পারবেন। তারপরে যেটা আছে আবার 22 দিয়ে মনে রাখা যায়, এটা প্রত্যেকটা ক্লাসেই আমি বলি। 22 হলো তারিখ, পরে হলো মার্চ, এপ্রিল, মে, 3 মাস। প্রথমটা ছিল কি মার্চ মাস ফিক্স ছিল, 21, 22, 23 ছিল। এবার এই মার্চ মাসের মধ্যে থেকে মানে মিডলের 22টা আমরা পিক করে নিয়ে আসলাম, তাহলে এটা 22 চলে আসলো। এবার মার্চ, এপ্রিল, মে, প্রথমটা হলো পানি, পরেরটা ধরি, এটা হলো বৈচিত্র্য, পানি ধরি বৈচিত্র্য, তাই না? তাহলে পানি দিবস 22 মার্চ, ধরিত্রী দিবস 22 এপ্রিল, মে মাসে হচ্ছে বৈচিত্র্য দিবস মানে জীব বৈচিত্র্য দিবস 22 মে। তাহলে এই সিরিয়ালে কিন্তু সবগুলো হয়ে গেল। এখন ধরিত্রী দিবস ইংলিশে যেটাকে আর্থ ডে বলা হচ্ছে, এটা 1969 সালে যখন সান্তা বারবারাতে তেল নিঃসরণ দুর্ঘটনা ঘটে, তখন তার পরের বছর থেকে 1970 সাল থেকে ধরিত্রী দিবসটা পালন করা শুরু হয়। পরীক্ষায় প্রশ্ন এইভাবেই আসছিল যে কি কারণে শুরু হয়েছিল ধরিত্রী দিবস, শুরু হওয়ার কারণটা কি ছিল? তেল নিঃসরণ। তো যে বছর দুর্ঘটনাটা ঘটলো, তেল নিঃসরণ দুর্ঘটনা 1969 সালে, তার পরের বছর থেকে বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিলকে, ওই দিনটাকে পালন করা হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে। দেন আসেন আন্তর্জাতিক বাঘ দিবস, এটা নতুন করে অ্যাড করা হয়েছে, সেটা হলো 29 জুলাই। 29 জুলাই হচ্ছে আন্তর্জাতিক
বাঘ দিবস। তো এটা খুব একটা মনে হয়েছে দিয়েছে এটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এরকম না। এই জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, আপনারা যেগুলো আলোচনা করেছেন অন্ততপক্ষে এইটুকু তো আপনারা মুখস্থ রাখতেই পারবেন। 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস, খুব ইম্পর্টেন্ট। তো এটার সাথে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত আপনারা পড়েছেন যে 1987 সালে, সেটা আমরা সামনে পাবো প্রোটোকলগুলো যখন আমরা পড়ব। 87 সালের এই 16 সেপ্টেম্বরে স্বাক্ষরিত হয়েছিল জন্য এই 16 সেপ্টেম্বরকেই বলা হচ্ছে ওজোন স্তর সংরক্ষণ দিবস। কারণ মন্ট্রিল প্রোটোকল তো ওই ওজোন স্তর সংরক্ষণ নিয়ে আসলে প্রোটোকলটা স্বাক্ষরিত হয়েছিল। তো যার জন্য ওই তারিখটাকে স্মরণীয় করে রাখার জন্য এটাকে ওজোন স্তর সংরক্ষণ দিবস বলা হচ্ছে। 4 অক্টোবর হলো বিশ্ব প্রাণী দিবস, প্রাণী, ঠিক আছে। দুর্যোগ প্রশমন দিবস হলো 13 অক্টোবর, অক্টোবর মাসে দুইটা আছে। আর্থ আওয়ার, সেটা হলো মার্চ মাসের শেষ শনিবার। এটা আয়োজন করে WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। 2007 সালে সিডনি থেকে 1 ঘন্টা বাতি নিভিয়ে রাখার মাধ্যমে এটা সূচনা হয়েছিল। যেরকম ভাবে তেল নিঃসরণের ব্যাপারটা আসছে পরীক্ষায়, তো এটা একটা ইঙ্গিত। তো এই জায়গা থেকে জাস্ট এটা জেনে রাখা, ব্যাপারটা এরকম না যে আপনাকে একদম কষ্ট করে মুখস্থই করতে হবে। ঘটনাটা জেনে রাখেন যে আর্থ আওয়ারের বিষয়টা কিভাবে আসছে। এগুলো গল্পের মতো, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, গল্পের মতো মনে থাকবে এটা। 5 জুন যে বিশ্ব পরিবেশ দিবস, সেটা বহুবার পড়বেন, বহুবার আপনি আলোচনায় দেখবেন। এটা গুরুত্বপূর্ণ যে 5 দিবস বিশ্ব পরিবেশ দিবস, এটা তো জানেনই, বহুবার পড়েছেন। কিন্তু এটা কখন হয়েছে, কোথায় হয়েছে? 1972 সালে যখন স্টকহোম সম্মেলন হয়, ওই সময়টাতে এটা এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল বিশ্ব পরিবেশ দিবস পালনের। ঠিক আছে, 1972 সালে স্টকহোম সম্মেলনে। ওকে, এটা আমরা সামনে পাবো। তাহলে গুরুত্বপূর্ণ তারিখগুলো, পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ শুরুতেই আলোচনা করা হয়েছে এগুলো। হ্যাঁ, দেন আসি, প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক জোট যেগুলো আছে পরিবেশগত কূটনীতির মধ্যে, আর কি সুযোগ আছে। IUCN, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এর মধ্যেই নামটা আছে, ইউনিয়ন বলা আছে, কনজারভেশন অফ নেচার মানে কি? নেচারের সংরক্ষণ, প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিতে মানে প্রকৃতিতে যেসব আহ, প্রাণী বিপন্ন হচ্ছে তাদের নিয়ে কাজ করে এবং তাদের ডেফিনেটলি তালিকাটাও এটা প্রকাশ করে, যদি এইভাবে পরোক্ষভাবে প্রশ্নটা আসে। সদর দপ্তর কোথায়? গ্লান্ড, সুইজারল্যান্ডে। 1948 সালের এই ঘটনা, কিন্তু তারিখ কিন্তু সেভাবে দেওয়া আছে। আপনি যদি সংস্থাগুলো সেভাবেই দেওয়া আছে যে আপনি যদি সিরিয়ালে মনে রাখতে পারেন IUCN, কারণ পড়তে পড়তে তো মনে থাকে, চোখের দেখাতে মনে থাকে। IUCN, IMO, IMO এর পরে WMO আছে, WWF আছে, গ্রিন পিস আছে, ঠিক আছে। তা IMO এটা কিন্তু 1948 সালে, লন্ডন যুক্তরাজ্যের সদর দপ্তর। সদর দপ্তর কোনোটা বাদ দিয়েন না, দোহাই লাগে বাদ দিয়েন না, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, মেরিটাইমের মধ্যে বোঝা যাচ্ছে যে সমুদ্র, মানে সমুদ্র দূষণ রোধ করা, সমুদ্র জলপথ মানে নিয়ন্ত্রণ করা। এটা দেখা যাচ্ছে জাতিসংঘের যে সংস্থাগুলো রয়েছে, জাতিসংঘের অধিভুক্ত যে সংস্থাগুলো রয়েছে, এই সংস্থাগুলোর মধ্যে একমাত্র সংস্থা যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। আমরা সেটা জাতিসংঘের সদর দপ্তরের সামনে করব। দেন ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা, জাতিসংঘের। তো এটা কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে। তারপর WWF এর লোগো হচ্ছে পান্ডা, 1961 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা গ্লান্ড, সুইজারল্যান্ড। যেরকম ভাবে IUCN এর সদর দপ্তর গ্লান্ড, সুইজারল্যান্ডে, ঠিক এটাও কিন্তু সেখানে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার পুরো নামটা যদি বলা হয়, আর WWF এর যে শর্ট ফান্ড ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, এটাও বলা যাচ্ছে। গ্রিন পিস খুব ইম্পর্টেন্ট, 1971, 61 পরে 71। কোথায় এটা প্রতিষ্ঠা হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল ভ্যাঙ্কুভার, কানাডাতে। প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? কানাডার ভ্যাঙ্কুভারে। আর এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডে, নেদারল্যান্ডের আমস্টারডামে। যে এভাবে প্রশ্ন হতে পারে, নিচের কোনটি আমস্টারডাম ভিত্তিক সংগঠন, পরিবেশ বিষয়ক সংগঠন, এভাবে আসতে পারে। বা আমস্টারডাম ভিত্তিক সংগঠন কোনটি? গ্রিন পিস। এর পূর্ব নাম ছিল ডন্ট মেক এ ওয়েভ কমিটি, ডন্ট মেক এ ওয়েভ কমিটি এর নামটা ছিল। আর জাহাজের নাম ছিল হচ্ছে রেইনবো ওয়ারিয়র। বাংলাদেশে যেরকম যেটা রংধনু নামে আসে, গ্রিন পিসের মানে বাংলাদেশে এই নামেই আসে, রংধনু নামে যেটা আসে ওটা মূলত গ্রিন পিসেরই নৌকা বা জাহাজ। আর অন্যান্য সংস্থার মধ্যে ওয়ার্ল্ড ওয়াচের কথা বলা আছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক পরিবেশবাদী সংস্থা। ওয়ার্ল্ড ওয়াচ এরকম ভাবে লোকালাইজড কিছু সংগঠন আছে, তার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড ওয়াচ।
ওকে, তাহলে নামের পূর্ণরূপের মধ্যেই কিন্তু এর কাজটা রয়েছে। কষ্ট করে আপনাকে সদর দপ্তরটা ভালো করে মনে রাখতে হবে। আর এখানে IUCN এর যে প্রতিষ্ঠা কাল এবং প্রতিষ্ঠা কোথায় হয়েছে, ফ্রান্স, এটাও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। ওকে, পরিবেশ বিষয়ক কর্মসূচি। এবার আসেন, আমরা কিন্তু এই যে কনভেনশন আর হচ্ছে প্রোটোকল, এর আগে কিন্তু আমরা অন্যান্য বিষয়গুলো কিন্তু পড়ে ফেলছি এবং সবগুলো কিন্তু ক্যাটাগরাইজই পড়ে ফেলছি। পরিবেশ বিষয়ক কর্মসূচি দেখেন, কর্মসূচির মধ্যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। এখানে সালটার দিকে খেয়াল রাখলে বুঝতে পারবেন যে আমরা কিছুক্ষণ আগে পরিবেশ যখন পড়লাম, পরিবেশ দিবস 5ই জুন, আবার এখানে কিন্তু সেই 5ই জুন আছে এবং ওখানে সালও পড়লাম 1972। তার মানে কাকে বোঝাচ্ছে? স্টকহোম সম্মেলনের কথাই বোঝাচ্ছে। তাহলে স্টকহোম সম্মেলনে গিয়ে যে ঘটনাগুলো ঘটছে, ইউএনইপিটা কিন্তু ওখানেই গঠিত হয়েছে। ঠিক আছে, 5 জুনেই এই যে স্টকহোম সম্মেলনের পরে এটি গঠিত হয়। পরবর্তীতে মানে ওই সময়টাতে সিদ্ধান্ত হয় বিশ্ব পরিবেশ দিবস পালনের, ইউএনইপি গঠনের, মানে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এটা। ঠিক আছে, এটি জাতিসংঘ পরিবেশ বিষয়ক মূল সংস্থা হলো এটি। ঠিক আছে, জাতিসংঘের পরিবেশ বিষয়ক মূল সংস্থা কিন্তু এটি। সদর দপ্তর কোথায়? কেনিয়ার নাইরোবিতে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় মনে হবে যে এখানে সদর দপ্তর থাকতে পারে কিনা, গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন। সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়, আপনারা সচেতন ভাবে এটা খেয়াল রাখবেন। আইপিসিসি পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 1972 ছিল, এটা তো ওই সাথেই মনে থাকবে তারিখটা, 1988 সাল এটা। এটা জেনেভাতে, সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের যে ইয়েটা আছে, বিল্ডিংটা, ওই বিল্ডিংটাতে। কেন এটা হয়েছে? কারণ ওই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন আর ইউএনইপি যে উপরে আপনারা পড়লেন, এই দুইটা মিলে আইপিসিসি আসলে গঠন করা হয়েছে। এমন না যে এটা আলাদা কোনো কিছু, এটা একটা প্যানেল। আইপিসিসি মানে ইন্টার গভর্নমেন্টাল একটা প্যানেল, এটা যে আলাদা একটা সংস্থা এরকম কিছু কিন্তু না। এই দুইটা সংস্থা মিলেই ইউএনইপি আর হলো, যদি এটা ওইটার আন্ডারে জাতিসংঘের একটা সংস্থা বা প্রোগ্রামও বলা যেতে পারে, ইউএনইপি আর ডাব্লিউএমও দুইটা যৌথ উদ্যোগে এটা নেওয়া হয়েছে। আর এটা সদস্য 195টা দেশ শান্তিতে নোবেল পেয়েছিল এবং এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে যে আইপিসিসি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসছে। দেন ইউএনএফসিসিসি, খুব খুব ইম্পর্টেন্ট, সালটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। এই সালটাও আসবে, 1972 সালটা যেরকম গুরুত্বপূর্ণ, 92 সালটা গুরুত্বপূর্ণ। সামনে এই সালের আপনি ইউটিলাইজেশনটা পাবেন। তো ঘটনাটা এখান থেকে জেনে নেন। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, এফ আছে যেহেতু, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এখানে বলা আছে ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসিসি, এটা মানে হচ্ছে কি, এখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এটা কাজ করবে, বার্ষিক জলবায়ু সম্মেলন করবে। সদর দপ্তরটা কোথায়? সদর দপ্তর বর্তমানে বন, জার্মানি। ইউএনএফসিসি সদর দপ্তর কোথায়? এখন প্রশ্ন কিন্তু দেখেন, ইউএনএফসিসি কিন্তু আমি যদি বলি যে র্যাঙ্কিং করি, পরিবেশ রিলেটেড যদি র্যাঙ্কিং হয় আপনার, যে এর মধ্যে প্রোটোকল অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে, কিছু কনভেনশন আছে, কিন্তু 5টা জিনিস যদি বলি পরিবেশ related, তার মধ্যে একটা কিন্তু থেকে যায় ইউএনএফসিসি। এখন এই প্রশ্ন যদি সহজে হয়, ইউএনএফসিসি সদর দপ্তর কোথায়, ম্যাক্সিমাম পারবে না। মানে কেন পারবে না? গুরুত্ব না দিয়ে পড়ার কারণে। কিন্তু দেখাই যাচ্ছে যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। ইউএনএফসিসির সদর দপ্তর কোথায়, এই প্রশ্নটা ধরেন বিগত একটা সালেও আসেনি, কিন্তু যেই প্রশ্নটা নতুন আসবে তখন কঠিন ভেবে নেবেন। কিন্তু এটা কঠিন ভাবার তো কোনো বিষয় না, টপিক কমন, কিন্তু এই বহুবার এই টপিক থেকে প্রশ্ন হয়েছে, তো এটা সদর দপ্তর কেন আপনি ঠিকভাবে জানবেন না? 1992 সালে যখন প্রতিষ্ঠিত হয়, ওখান থেকে 3 বছর আবার ছিল জেনেভা, সুইজারল্যান্ডে, পরবর্তীতে সুইচ করে বন, জার্মানিতে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রতিষ্ঠা 3 বছর জেনেভা, সুইজারল্যান্ডে ছিল, দেন বন, জার্মানিতে চলে আসছে, এখন বর্তমানে বন, জার্মানিতে রয়েছে। ওকে, দেন আসেন এবার কনভেনশন, তারপরে যাব প্রোটোকল। কনভেনশনের মধ্যে আসি, কনভেনশন কিন্তু 1 পেজেই চলে আসছে। কতটুকু পড়বেন, কতটুকু ছাড়বেন, এটা দেখে আপনি বুঝতে পারবেন। রামসার কনভেনশন নিয়ে অলরেডি আলোচনা করলাম 1ম পেজেই, কারণ এটা জলাভূমি নিয়ে কাজ করে, জলাশয় এবং জলাভূমি সংরক্ষণ, এই যে ওয়েটল্যান্ড, এটা বলাই আছে, আমের মধ্যেই কাজ রয়েছে। আর কনভেনশনটা কোথায় এটা স্বাক্ষরিত হয়েছিল, গৃহীত হয়েছিল, সেটা হলো রামসার, ইরানে।
এবং এখানে যদি স্বাক্ষর বা গৃহীতের ব্যাপারটা আমরা কিছু লিখি নাই, কিন্তু তারপরেও এখানে আপনি কিন্তু জেনেছেন উপরে যদি আপনি যান যে 1971 সালে ইরানের রামসারে স্বাক্ষরিত রামসার কনভেনশন। তার মানে কত সালে স্বাক্ষরিত হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এটা স্বাক্ষরিত হয়েছিল 1971 সালে। কারণ উপরেও পড়ে আসলেন এটা, আর মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড তো এটা লাগাই দিতে পারেন। কার্যকরের প্রয়োজন নাই এটা আলাদা করে পড়ার, কারণ রামসার কনভেনশন সম্পর্কে এখনো কোনো প্রশ্ন আসে নাই। প্রত্যেক নিচে বাদ বাকি প্রত্যেকটা কনভেনশন থেকেই প্রশ্ন আসা শেষ, আসলে আসতে পারে। ভিয়েনা কনভেনশন এবং আর বাসেল কনভেনশন, এটার গুরুত্ব কত এটা তো জানেনি। 100% ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়তে হবে। ভিয়েনা কনভেনশনের ফুল নাম হচ্ছে ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার। তাহলে এর মধ্যেই বলা আছে যে ওজোন লেয়ারের জন্য এটা, মানে প্রোটেকশনের জন্য এই কনভেনশনটা গৃহীত হয়েছিল। এখানে এটা বাংলায় বলা আছে যেটা বললাম, ভিয়েনা অস্ট্রিয়া। কারণ ভিয়েনা কনভেনশন কোথায় হবে? ভিয়েনাতেই। ভিয়েনা কোথায় জায়গাটা? অস্ট্রিয়াতে। দেন এখানে 85 সালে স্বাক্ষর হয় এবং তার 3 বছর পরে এটা কার্যকর হয়। 85 এবং 88, 3 বছর পরে। এবং এটা জিনিস খেয়াল রাখলেই হবে যে 3 যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে এর সাথে। এবং ভিয়েনা এবং বাসেল এটা পাশাপাশি রাখবো। 85, 88, 88 এর পরের সাল কত? 89, 89 এর সাথে আবার 3 যোগ করলে হবে 92। মানে এটা হচ্ছে আপনি ম্যাথের মতো করে মনে রাখবেন। দুইটা কনভেনশন ইম্পর্টেন্ট, ভিয়েনাটা আগে রাখবেন উপরে, বাসেলটা নিচে রাখবেন। সালটা কষ্ট করে পড়বেন না, সালটা মনে রাখবেন এইভাবে: 85 সাথে 3 যোগ করলে 88, 88 পরে পরের সংখ্যাটা এখানে 89, 89 সাথে 3 যোগ করলে হয় 92। এইভাবে হিসেব করে পড়ে ফেলবেন, তাহলে মনে থাকবে। আর আলাদা করে প্রেশার নিতে হবে না, অপশন দেখলেই তখন মনে পড়বে। দেন বাসেল কনভেনশন। বাসেল কনভেনশনের পূর্ণরূপ যদি দেখি, অন দ্য কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়াস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল। তো ট্রান্সবাউন্ডারি মানে কি? সীমান্তের কথা বলছে, দুই দেশের আন্তঃসীমান্ত। আন্তঃসীমান্ত মুভমেন্ট মানে কি? চলাচলের কথা বলছে। হ্যাজার্ডাস ওয়াস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল, ঠিক আছে? হ্যাজার্ডাস ওয়াস্ট মানে বর্জ্যকে বোঝাচ্ছে, বর্জ্যকে বোঝাচ্ছে। বিপজ্জনক বা ক্ষতিকর যে বর্জ্য রয়েছে এগুলো যেন সীমান্তের বাইরে চলাচল করবে কিভাবে, নিয়ন্ত্রণ কিভাবে প্রতিষ্ঠা করবে, কি কি রুলস এন্ড রেগুলেশন থাকবে, সেটা নিয়ে আসলে বাসেল কনভেনশনটা কাজ করে। তো বাসেল সুইজারল্যান্ডে এটা স্বাক্ষরিত হয়েছিল। ওকে, তাহলে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ইউএনএফসিসির মধ্যে তো আমরা জানি যে এরা কাজ করে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তাহলে ক্লাইমেট চেঞ্জের মধ্যে মেইন উপাদান যেটা, কারণ যেটা, সেটা নিয়েই মূলত সে কাজ করে, গ্রিনহাউস গ্যাস এবং কার্বন গ্যাস নিঃসরণ। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ মানে কি? এর মধ্যে কার্বন ডাই অক্সাইডও রয়েছে, মানে কার্বন গ্যাসও রয়েছে। তো কার্বন নিঃসরণ হ্রাসটা দুইটা মিলেই কাজ করে এটা। ইউএনএফসিসির কাজই এটা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেহেতু কাজ করে তার লক্ষ্যটাই হলো এটা। তো এটা কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনিরো। এবার 92 এখানে ছাড়ছেন, এখানে 92 নিয়ে আসেন। এবং 92 সালটা ইউএনএফসিসি কিছুক্ষণ আগে আপনি পড়ছেন, এবং 92 সালে প্রচুর ঘটনা আছে ইম্পর্টেন্ট। তো 92 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল, 94 কার্যকর হয়েছিল। আর পরে এটা রিও ডি জেনিরোতে আরো একটা মানে কর্মকাণ্ড হয়েছিল, সেটা হলো জীববৈচিত্র্য কনভেনশন, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ঠিক আছে, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো এটা জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করবে। এটাও রিও ডি জেনিরোতেই হয়েছিল 1992 সালে, একই সালে। দুইটা সালের দিকে যদি একটু খেয়াল রাখি এবং ম্যাথমেটিক্যালি একটু মনে রাখার ট্রাই করি এবং সূক্ষ্ম একটা পার্থক্য বোঝার ট্রাই করি এখানে। 1992 সালে রিও ডি জেনিরোতে কিন্তু দুইটা ঘটনাই ঘটেছিল। আমরা হয়তোবা একটা জিনিস অন্ধভাবেই জানি যে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনটা বা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজটা হয়েছিল 1992 সালে রিও ডি জেনিরোতে। শুধু জলবায়ু পরিবর্তন না, বা জলবায়ু পরিবর্তনের সাথে রিলেটেড দুটো ইস্যু, যেটা গ্রিন হাউস গ্যাস বা কার্বন নিঃসরণ হ্রাস কল্পে যে এই কনভেনশনটা গৃহীত হয়েছিল, ব্যাপারটা এরকম না। 1992 সালে রিও ডি জেনেরিওতে আরো একটা বিষয় হয়েছে, কাজ হয়েছিল, সেটা হলো জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন। এবং এই দুইটা বিষয়ের কিন্তু এখন পর্যন্ত আলাদা আলাদা সম্মেলন হয়। ইউএনএফসিসির সম্মেলন, কপ সম্মেলন আলাদা, মানে এই ক্লাইমেট চেঞ্জের কপ সম্মেলন হচ্ছে একটা, যেটা প্রত্যেক বছর নভেম্বর মাসে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের। তো কপ সম্মেলন মাথায় আসলেই 30, 31 এগুলো বললে মাথায় আসলে আমাদের জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের উপর ভিত্তি করে যে সম্মেলনটা হয় সেটাই মাথায় আসে। কিন্তু কপ সম্মেলন কিন্তু আরো একটা আছে, যেটা কিনা এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য সম্মেলনের উপরে হয়ে থাকে। সম্মেলন কিন্তু আরো একটা আছে। তার মানে যদি প্রশ্ন আসে যে শুধু একবারে মানে ক্লাইমেট চেঞ্জের দিকে বায়াসড হইেন না, প্রশ্ন দেখেন, দেখে আসলে কোনটা জানতে চাইছে সেটা বোঝার ট্রাই করেন। যে আসলে চোখ বন্ধ করে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন ব্যাপারটা যেন এরকম না হয়। জানি না আমার এই কথাটা কবে কাজে লাগবে, তবে একদিন না একদিন ঠিকই কাজে লাগবে।
কারণ আজকে বলছি মানে যে কালকেই পরীক্ষায় চলে আসবে, ব্যাপারটা এরকম না, এক সময় না এক সময় কাজে লাগবে। বাংলাদেশের রামসার সাইট দুইটি, সুন্দরবন আর হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এটা আমরা জানি। তবে সুন্দরবন সম্পর্কে আমরা পড়েছি, টাঙ্গুয়ার হাওর সম্পর্কে আমরা ভূগোলে পড়ে এসেছি। এবার আসেন প্রোটোকল। প্রোটোকলের মধ্যে গুরুত্বপূর্ণ ৩টা প্রোটোকল, এবং এগুলো যদি আমরা যাই যে আগে কনভেনশন থেকে আসলে প্রোটোকল গুলো তৈরি হয়েছে, নিয়ম নিয়ম যেগুলো আছে সেগুলো তৈরি হয়েছে। তো প্রথম যদি আমরা এখানে দেখি যে এখানে ভিয়েনা কনভেনশন আছে। ভিয়েনা কনভেনশন কাজ করে কি, ওজোন লেয়ার নিয়ে কাজ করেছে। তাহলে ভিয়েনা কনভেনশন থেকে উৎসারিত হয়ে যেটা প্রোটোকলটা গৃহীত হয়েছে সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। ডেফিনেটলি সেটা ওজোন স্তর নিয়ে কাজ করবে। ওজোন স্তর ক্ষয়কারী বস্তু মানে ওজোন স্তর মানে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স যেগুলো রয়েছে। মন্ট্রিল প্রোটোকল অন সাবস্টেন্স দ্যান ডিপ্লিট ওজোন লেয়ার, তার মানে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স যেগুলো রয়েছে, ওডিএস এর পূর্ণরূপ। এইভাবেই প্রশ্ন এসেছিল। আবার ওজোন লেয়ার সরাসরি এভাবে প্রশ্ন এসেছিল। এই দুইটা নিয়ে আসলে মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কি বা ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য কি, দুইটার উদ্দেশ্য কিন্তু একই। কারণ ভিয়েনা কনভেনশনটা আগে, তারপরে প্রোটোকল এখানে এসেছে। কোথায় স্বাক্ষরিত হয়েছিল? কানাডার মন্ট্রিলে। আমরা বললাম যে মন্ট্রিল প্রোটোকলের বিষয়টা, যে স্বাক্ষরের দিন, যে ওজোন স্তর সংরক্ষণের দিন, যেটা মানে সংরক্ষণ দিবস 16 সেপ্টেম্বর যেটা বলা হচ্ছে 1987 সালে, এই দিনে স্বাক্ষরিত হয়েছিল জন্য ওটা ওজোন স্তর সংরক্ষণ দিবসই বলা হয়েছে। তো 87-তে হয়েছে, কার্যকর 2 বছর পরে হয়েছে। আচ্ছা, তারপর তথ্য হচ্ছে সংশোধন এই পর্যন্ত 6 বার হয়েছে। কিগালি সংশোধনটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল। আর যদি আমরা চিন্তা করি জাতিসংঘের ইতিহাসে যতগুলো চুক্তি গ্রহণ করা হয়েছে, চুক্তি করা হয়েছে বা প্রোটোকল নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে সফল এবং সবাই প্রায় গৃহীত করেছে এটা যে 192 প্লাস ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে, এটা সবাই কিন্তু সদস্য। তার মানে সবচেয়ে সফল যদি কোনো চুক্তি বা প্রোটোকলের কথা পরীক্ষায় জানতে চায়, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বা রেটিফাইড, যদি এরকম কোনো কিছু জানতে চাই তাহলে সেটা হবে মন্ট্রিল প্রোটোকল। তাহলে এটা গেল ওজোন স্তরের সাথে। কিয়োটো প্রোটোকল কি? কিয়োটো প্রোটোকলে এখানে দেখো খেয়াল করবেন, এখানে কিয়োটো প্রোটোকল টু ইউএনএফসিসিসি। তো ইউএনএফসিসিসি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে। আর ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে? গ্রিন হাউস গ্যাস, কার্বন নিঃসরণ, এই দুইটাই তো। তার মানে কিয়োটো প্রোটোকলটা কার সাথে জড়িত? গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হ্রাসের সাথেই জড়িত। তো টার্গেট ছিল শুরুতে 5.2%, ঠিক আছে, ওইটা শর্টে লেখা আছে এখানে। আর কিয়োটো জায়গাটা কোথায়? জাপানে। 1997 সালে স্বাক্ষরিত হয়েছিল, কার্যকর হয়েছিল 2005 সালে। তো স্বাক্ষরিতটা বেশি, অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হইলো আমার মানে আসলে আমি না পড়লে সেটা আমার দোষ, ব্যাপারটা এরকম দাঁড়াবে আর কি। কিয়োটো, কারণ কিয়োটো প্রোটোকল থেকে ধরেন প্রশ্ন আসছে এবং সেটা সালই আসছে। সাল ডেফিনেটলি আমাদেরকে মনে রাখা একটা চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু ধরেন আমি বলে দিলাম যে কিয়োটো প্রোটোকল আসছে, এখান থেকে সালটা আসছে, আপনি পারেন নাই। এই তো আমি বলে দিছি কিয়োটো প্রোটোকল থেকে প্রশ্ন হইতে পারে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা সাল মানুষ মনে রাখতে পারে না। হ্যাঁ, আমাদের হয়তোবা চেষ্টা থাকতে পারে কিভাবে মনে রাখবো কাছাকাছি। মন্ট্রিল প্রোটোকল উপরে 87 পড়লাম, তার 10 বছর পরে এখানে 97। এই যে একটু লিঙ্ক আপ করে করে পড়া, যাতে আমাদের চোখের দেখাতে কিছু জিনিস মনে থাকে। উপরে নিচে কি পড়েছি, পড়া তো পড়েছি, তারপরে তো একটা হচ্ছে পড়ার একটা পালা থাকলো, তারপরের পালা হচ্ছে মনে রাখার পালা। মনে রাখার চেয়ে বড় বিষয় হলো কনফিউশন দূর করে অ্যান্সার দাগানোর পালা। তো সেই জায়গা থেকে একটু ডিফার করা যেন যায়, সেটা চেষ্টা করতে হবে। যে এই প্রোটোকলের অন্তর্ভুক্ত না কে, কোন কোন দেশ এটাতে স্বাক্ষর করেনি। তো অন্তর্ভুক্ত নয় হলো যুক্তরাষ্ট্র, এটা জানলেই মোটামুটি চলে। যুক্তরাষ্ট্রের পাশে আছে কানাডা রয়েছে। তো দুইটা উত্তর আমেরিকার দেশ, দুইটাই এটার অন্তর্ভুক্ত না। আর এখানে একটা বলা আছে ধারণা হচ্ছে কার্বন ট্রেডিং। কার্বন ট্রেডিং যে ধারণা, কার্বন বাণিজ্য, এই ধারণাটা কিয়োটো প্রোটোকল থেকেই আসে। যে কার্বন ট্রেডিং এর যে বিষয়টা, ঠিক আছে, কার্বনকে কত পরিমাণ নিঃসরণ করবে, কারো কোটায় যদি কম পরিমাণ নিঃসরণ সে করে থাকে, সে চাইলে সে ক্রেডিটটা বিক্রি করতে পারবে অন্য দেশকে, অন্য দেশ এটা কিনে নিবে। ব্যাপারটা এর মাধ্যমে একটা হচ্ছে যারা বেশি কার্বন নিঃসরণ করছে তারা একভাবে একটা ক্ষতিপূরণ দিচ্ছে যারা কম নিঃসরণ করছে তাদেরকে। সিস্টেমটা হলো এরকম, কার্বন ট্রেডিং। তারপরে কাটাগানা প্রোটোকল। কাটাগানা প্রোটোকলের মধ্যে এখানে দেখেন যে কি বলা আছে, অন দ্য বাইসেপ্টিয়ন কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডি। সিবিডি ওই যে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এই যে এখানে সিবিডি, জীববৈচিত্র্য কনভেনশনের যে প্রোটোকল সেটা হচ্ছে কাটাগানা প্রোটোকল। এবার যদি পরীক্ষায় আসে যে কাটাগানা প্রোটোকল কোন কনভেনশনের উপর ভিত্তি করে তৈরি, পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে,
মন্ট্রিল প্রোটোকল কোন কনভেনশনের ভিত্তি করে তৈরি, কিয়োটো প্রোটোকল কোন কনভেনশনের ভিত্তি করে তৈরি, পারা যাবে না, কারণ এই কনভেনশন থেকেই কিন্তু প্রোটোকলগুলো আসছে, কনভেনশনের পরেই কিন্তু প্রোটোকলগুলো গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখেন। কার্টাগানের প্রোটোকল পরীক্ষাতে এভাবে আসছে এতদিন পর্যন্ত, যে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, কিন্তু পরীক্ষা যদি এবার চলে আসে এইভাবে, কার্টাগানের প্রোটোকল কোন কনভেনশন ভিত্তি করে তৈরি, বা কোন কনভেনশন নির্ভর, বা সরাসরি এভাবে যদি দেয় যে কনভেনশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এখানে জীব বৈচিত্র্য, জৈব নিরাপত্তা না দিয়ে জীব বৈচিত্র্য যদি দিয়ে দেয়, যে জীব বৈচিত্র্যের নিরাপত্তা যদি বলে থাকে, জৈব নিরাপত্তা না বলে জীব বৈচিত্র্য নিরাপত্তা বলতেই পারে, টার্ম তো চেঞ্জ হবে, ও এইভাবে কপি নাও করতে পারে। তো এটা কোথায় হয়েছিল, এটাও কিন্তু ওই মন্ট্রিল প্রোটোকলের মতো মন্ট্রিল কানাডাতে স্বাক্ষরিত হয়েছিল। তবে কার্টাগানা জায়গাটা কিন্তু কলম্বিয়াতে, প্রোটোকলটা আসলে 1999 সালে কলম্বিয়ার কার্টাগানাতে স্বাক্ষরের কথা ছিল, কিন্তু ওই সময়টাতে হয় নাই, পরের বছরে গিয়ে এটা স্বাক্ষরিত হয়েছে 2000 সালে, সেটা জায়গাটা চেঞ্জ করে মন্ট্রিল কানাডাতে হয়েছিল। 2000 সালে এটা হয়েছে, কার্যকর হয়েছিল 2003 সালে। বাংলাদেশে একই অবস্থায় 2000 সালে স্বাক্ষর করেছিল, এবং কিন্তু 3-এর পরে 4-এ গিয়ে এটা কার্যকর করেছিল। কার্টাগানের প্রোটোকলের সাথে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের স্বাক্ষরের যে বিষয়টা, এটা কিন্তু একই ডেটে রয়েছে, এটা অনেক সময় গুরুত্ব বহন করে, তবে লেস ইম্পর্টেন্ট আমার দৃষ্টিতে। ঠিক আছে, নাগোয়া প্রোটোকল একদম নতুন, খেয়াল করে দেখেন নাগোয়া প্রোটোকলটা কিসের জন্য। শুধু একটা জিনিস মনে রাখেন, যে প্রোটোকল অন দ্য অ্যাক্সেস অফ জেনেটিক রিসোর্স, কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আসলে জেনেটিক রিসোর্স যেগুলো আছে, এই রিসোর্সের অ্যাক্সেস মানে হচ্ছে এই জেনেটিক রিসোর্স গুলোকে অ্যাক্সেস করার মাধ্যমে এটাকে সংরক্ষণ করার একটা প্রোটোকল গ্রহণ করা হয়েছিল, সেটা হচ্ছে নাগোয়া প্রোটোকল। নাগোয়া জায়গাটা কোথায়, বা নাগোয়া প্রোটোকল এটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে আসে, তো এটা হচ্ছে জাপানে। নাগোয়া জায়গাটা কোথায়, জাপানে। তো খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমরা এখানে শেষ করলাম, পরিবেশের যে জায়গাগুলো। তো এরকম ভাবে পরিবেশের আরো কিছু বিষয় আছে, যেটা এটা দেখেন পরিবেশ বিষয়ক সম্মেলন। ঠিক আছে, সম্মেলনের মধ্যে আসি, যে আমরা বললাম 1972 সালে একটা গুরুত্বপূর্ণ সম্মেলন হয়েছিল, শুরুতেই বলেছি, স্টকহোমে। এই যে সম্মেলনটা হলো 1972 সালে, এটা হচ্ছে বিশ্বের প্রথম পরিবেশ নিয়ে সম্মেলন, পরিবেশ সম্মেলন। এই 5 জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস মানে পালনের সিদ্ধান্ত হয়, শুরুতেই বলেছি, ইউএনইপি গঠিত হয়, এটাও বলেছি। তাহলে এটাই প্রথম পরিবেশ সম্মেলন বলেন আর মানব পরিবেশ সম্মেলন বলেন, একই বিষয়, বিশ্বের প্রথম এটা। ঠিক আছে, আর এখানে দেখেন মানব ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, কিন্তু মানব সম্মেলন ওটাতে হয়েছে, পরেরটা সাল দরকার নেই, এই সালটা জানলেই হচ্ছে। আর জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকাতে যেটা হয়েছিল, সেটা হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে, টেকসই উন্নয়ন সম্মেলন। আচ্ছা, এই যে 1972 সালে যে ঘটনা ঘটলো, এর সাথে 50 যোগ করলে হয় 2022 সাল, অর্থাৎ এই স্টকহোমের সাথে +50। 2022 সালে হয়েছিল, 1972 সালে স্টকহোম সম্মেলনের সুবর্ণ জয়ন্তী। পরীক্ষা আসতে পারে যে স্টকহোম সম্মেলনের সুবর্ণ জয়ন্তী কত সালে পালিত হয়, 2022 সালে। তাহলে এটা কিন্তু বিষয়টা হলো যে 3টা রোতে আমি হয়তো আলোচনা করেছি, কিন্তু মূলত এখানে 1972 সালের যে প্রথম পরিবেশ সম্মেলন, স্টকহোম সম্মেলন, সেটাই আসলে জানার বিষয়। আর একটা হলো জীববৈচিত্র্য সম্মেলন। আমরা কিন্তু মেইন সম্মেলন যেটা, আমরা জানি যে এখানে ধরিত্রী সম্মেলন বা হচ্ছে এই যে কপ সম্মেলন যেগুলো আছে, এই কপ সম্মেলন যাওয়ার আগে কিন্তু আমরা এই সিবিডিটা শেষ করছি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে রিও ডি জেনেরিওতে 1992 সালে দুইটাই জলবায়ু পরিবর্তন নিয়ে কনভেনশনটা ছিল, ইউএনএফসিসিসি। ঠিক তেমনি ভাবে জীববৈচিত্র্য নিয়ে যে কনভেনশন ছিল, সিবিডি, কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডি, তারও কিন্তু সম্মেলন হয়। তাহলে কপ সম্মেলন, এখানে কিন্তু কপ 16 এবং 17, খেয়াল করে দেখেন। এটা এই যে জলবায়ু পরিবর্তন বা বিশ্ব ক্লাইমেট চেঞ্জের যে কপ সম্মেলন, সেটার নাম্বারের সাথে এর নাম্বার কিন্তু মিলবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিবিডির কপ, সিবিডির কপ সম্মেলন, মানে জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে যে সম্মেলনটা হচ্ছে সেটা। তাহলে কপ সম্মেলন দুই ধরনের কিন্তু হচ্ছে, একটা হচ্ছে মানে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা হচ্ছে, আর একটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন নিয়ে হচ্ছে একটা। তো সেটা 2024 সালে একটা হয়েছিল কলম্বিয়াতে, 26 সালে হবে হচ্ছে ইয়েরেভানে, 2 বছর পর পর, 28 সালে আবার হচ্ছে। তাহলে এটা একটা নতুন আই ওপেন হইতে পারে।
মনে রাখবেন, এটা কষ্ট করে না, জিনিসটা যেন দুই ধরনেরই আছে, বিষয়টা যেন মাথায় থাকে। যেটা আমরা পড়তে পড়তে অভ্যস্ত যে জলবায়ু সম্মেলন, এটার সাথে যদি কোনো টপিক মানে কোনো একটা নাম্বারিং না মিলে, তখন বুঝবেন যে হয়তো বা জীববৈচিত্র্য সম্মেলনকে এটাতে মিন করেছে। এটা বোঝা যেতে পারে। ওকে, লাইভ আমি এখানেই শেষ করে দিচ্ছি, যতটুকু এইটুকু আমি ফ্রি করছি, বাদ বাকিগুলো আমাদের ক্লাসরুমে লাইভ হবে।